রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। দেশ দর্দিদের দরদের কথার চালে পড়ে আজ আমরা নিঃস্ব। লেকটাউন, কলকাতা, 14 মে 1990 খ্রিস্টাব্দ। ভিস্তিওয়ালার জলদানে দেশ কতটা উপকৃত হয়। এই গলি সেই গলি, ছোটোখাটো কয়েকটি জমি আর কিছু কিছু রাস্তাঘাট, এই পর্যন্তই তার সীমানা। ভারতবাসীগণের ওপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে বিদেশের কাছে ভারতবর্ষের ঋণ পরিশোধের চেষ্টা অনেকটা ওই ভিস্তিওয়ালার জলদানের মতো। কেউ কেউ বেতন থেকে কিছু অংশ ছাড়ল, কেউ একবেলা খেয়ে আরেক বেলা খাবার অর্থটা দিল, কেউ হয়তো বিনা পারিশ্রমিকে শ্রমদান করে তার পারিশ্রমিকের সমস্ত অর্থই দান করলো। এইভাবে কিছু কিছু দিয়ে যদি এত বড় ঋণের বোঝা লাঘব করা সম্ভব হতো, তবে আর কোনো কথাই ছিল না। এইদিকে যে কোটি কোটি অর্থ নয়ছয় হয়ে যাচ্ছে, সেদিকে কারো নজর নেই। ভারতবর্ষের বিপুল সংখ্যক জনগণের তুলনায় পুষ্টিমেয় কয়েকজনের পুষ্টি ভিক্ষার সামগ্রী কৌটা বাজিয়ে দেশের উপকারে লাগানোর প্রচেষ্টা, এগুলো আর কিছুই নয়, ভিস্তিওয়ালার জলদান মাত্র। বেশিরভাগ সংবাদপত্রে এগুলি ফলাও করে জানানো হয়। অমুকে কম্বল দান করেছেন, বস্ত্র দান করেছেন ইত্যাদি। ভালো কথা, দান খয়রাত করা তো ভালোই, কিন্তু এত বড় গর্ত সামান্য কয়েক ঘটি জল ঢেলে কি পূর্ণ করা যায়? এই দানের কি মাহাত্ম্য আমরা বুঝতে পারছি না। আমি সবসময়ই সমর্থন করি ব্যাপকতার সুরকে। 1 ফোঁটা 2 ফোঁটার মূল্য নাই, কিন্তু অজস্র ফোঁটা অজস্র বিন্দুর মূল্য আছে। এই বিন্দু থেকে একদিন সিন্ধু হয়। তাই দেখা যায় যখন আকাশ থেকে ঝড় নামে, বৃষ্টি নামে, মুষলধারে পড়তে থাকে বাড়িধারা, তখন ভিস্তিওয়ালা কোথায়? কিছুক্ষণের মধ্যেই রাস্তাঘাট, মাঠ, ডোবা, পুকুর সব ভরে ফেলে, সব জলময় হয়ে যায়। ভিস্তিওয়ালা বলে, তবা তবা, ছ্যাড়ছ্যাড় করে ওইটুকু জল দান করে আমার কী লাভ? এ যে একেবারেই সব ভরপুর হয়ে গেল। আমাদের দেশের নেতাদের মাঝে অনেকেই তাদের দৈনন্দিন জীবনের ব্যয় সংকোচ করে দেশের দশের হিত কামনায় যেটুকু দান করেছেন, এটা উপহাস ছাড়া আর কিছু। এরকমও দেখা যায় তিনি কাজ করে যাচ্ছেন দেশের জন্য, বেতন নিচ্ছেন না। নাম কেনার আর কোনো উপায়ই নেই। ভারতবর্ষের 87 কোটি মানুষ প্রতিদিন 1 মুষ্টি করে বা 50 গ্রাম করে চাল যদি রাখে, তাহলে কত লক্ষ মণ চাল হয় চিন্তা করে দেখেছো কোনো দিন? অন্তত ভারতের বুকে একটা দৃষ্টান্ত থাকতো যে 87 কোটি মানুষ 1 মুষ্টি করে চাল রাখছে প্রতিদিন দেশেরও 10-এর জন্য। এর ফলে প্রতিদিন প্রায় 4 কোটি 35 লক্ষ কেজি চাল রক্ষা করা যেত। সেই মন, সেই একত্ববোধ, সেই দেশাত্মবোধের মন নিয়ে এক সুরে যদি সবাই থাকার চেষ্টা করত, তবে ভারতবর্ষের খাদ্য সমস্যার সমাধান আমরাই করতে পারতাম। এর জন্য আমাদের অন্যের দ্বারস্থ হতে হতো না। সেই বোধটা যতদিন না আসবে, আমাদের দুর্ভোগ পোহাতেই হবে। সেই বোধের জন্য সেই রকম আপ্রাণ চেষ্টা এখনও দেখতে পাচ্ছি না, তাহলে চারিদিকে সুফল ফলত। দলমত নির্বিশেষে আপামর জনসাধারণের জন্য আত্মত্যাগে প্রস্তুত নেতারই তো অভাব। এদেশে বেশিরভাগ নেতাই দলের নেতা, না হয় কোনো সংগঠনের নেতা। কিন্তু সমগ্র দেশের কর্মী হিসাবে দেশবাসী সবাই যদি দেশ রক্ষার জন্য স্তম্ভস্বরূপ হয়ে দাঁড়াতো আর ওই পরিকল্পনাটা কাজে লাগাতো, তবে অভাবের হাত থেকে আমরা মনে হয় অনেকটাই রেহাই পেতাম। 87 কোটি লোকের মধ্যে কমপক্ষে 20 কোটি লোক বাদ দিয়েও বাকি 67 কোটি লোক যদি 1 মুষ্টি বা 50 গ্রাম করে চাল রাখার এই পরিকল্পনাটি কার্যকরী করার বুদ্ধিটা গ্রহণ করত, তবে অন্তত 3 কোটি
35 লক্ষ কেজি চাল রক্ষা করা যেত প্রতিদিন। দেশের মানুষ না খেয়ে কেউ মারা যেত না। যদি রেশনের দামে সেই 3,35,00,000 কেজি চাল বিক্রি করা হয়, তবে তার মূল্য হয় 13,40,00,000 টাকা। আর 8 টাকা কেজি হিসাবে বিক্রি করলে হয় 26,80,00,000 টাকা। তাহলে প্রত্যহ কত টাকা বাঁচানো যেত চিন্তা করো। আর এক মুষ্টি চাল কম খেলে কেউ শয্যাও নিত না। আমাদের দেশপ্রেমিক নেতারা ট্যাক্সেশনের ওপর জোর না দিয়ে দেশজোড়া এই পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টাটা যদি জোরদার করত, তবে মনে হয় সহজ এবং সরলভাবে বহু সমস্যার সমাধান করা সম্ভব হতো। ঋণের দায়ে আজ ভারতের যে দুরবস্থা, তাতে আমরা যে ফুটানি দেখাই কী করে এটাই ভাবতে পারি না। আমরা যে আবার স্যুট কোট পরে বড় বড় নেতা সেজে মানুষের কাছে দাঁড়িয়ে বড় বড় বুলিয়া ওড়াচ্ছি, এটা যেন একটা শো হয়ে দাঁড়িয়েছে। ঋণের দায়ে আকণ্ঠ ঋণগ্রস্ত যারা, তাদের আবার খেলার মাঠ, দেশের ইজ্জত রক্ষা করার জন্য কত রকমের অবস্থার আনুষঙ্গিক তালিকা। যে দেশের অগণিত মানুষ আশ্রয়হীন, যে দেশের অধিকাংশ মানুষের তালি দেওয়া জামা কাপড়ই লজ্জা নিবারণের একমাত্র উপায়, সেই দেশের মানুষ সেজেগুজে মাথা উঁচু করে দাঁড়িয়ে কি করে বলে যে আমি একজন বড় নেতা? এটা নাটকের মঞ্চেই শোভা পায়, বাস্তবে শোভা পায় না। সেরকম আইন করে, কঠোর হাতে আইন প্রণয়ন করে, সেই আইন যদি ঘরে ঘরে সবার ওপরে ধার্য করা হতো এবং ব্যাপ্তির সুরে, দেশপ্রেমিকতার সুরে সবাইকে যদি উদ্বুদ্ধ করতে পারত, তবে দেশবাসী নিজেরাই গরজ করে দেশের ঋণ পরিশোধের জন্য এগিয়ে আসতো। আজ দুমুঠো চাল নিজের পকেটে ভরতে পারলে মনে করে একটা কাজ করলাম, আর সেদিন আরও 2 মুষ্টি চাল দেশের জন্য রাখতে পারলে মনে করবে দেশের ঋণ পরিশোধের জন্য আমিও কিছু করছি। সবার মনে এই বাসনা যদি প্রবল থাকতো, দেশ আজ এত বড় ধ্বংসের মুখোমুখি হতে পারত না। ব্যক্তিগত সুখ সুবিধার দিকেই আমাদের নজর বেশি। হাজার হাজার বছর যাবৎ এই মনোবৃত্তি চলে আসছে বংশ পরম্পরাক্রমে। সেই নেতা কোথায়? সেই দেশপ্রেমিক কোথায়? কত অর্থ অপচয় হচ্ছে চারিদিকে, সেই হিসাব লিখতে গেলে গড়ের মাঠ ভর্তি হয়ে যাবে। দেশপ্রেমিকতার নামে যারা দেশবাসীকে ঠেলে দিচ্ছে সর্বনাশের পথে, আজকের সমাজে তাদেরই প্রতিপত্তি দেখতে পাওয়া যাচ্ছে। নাম কেনার স্পৃহা তাদের মাঝেই বেশি হয়ে যাচ্ছে। এখন যা কিছু কাজকর্ম এদিক ওদিক সেদিক, দেশ সেবার নামে চোখের সামনে যা দেখতে পাচ্ছি, ভেতরের সুর নয়, বেশিরভাগই নাম কেনার সুর। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।